দর্শক, বিশ্বে ছোট ছোট করে বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আরব সাগরে মার্কিন একটি সি-হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তাতে অন্তত একজন নিহত হয়েছে। এরপরে ইরানের রাজধানী তেহরানে আজ সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোক মিছিল বের হয়েছে। মানুষের ঢলে কার্যত তেহরান শহর অচল। এদিকে শ্রীলঙ্কায় কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 25 জন নিহত। কেন এই ঘটনা ঘটেছে আলোচনায় সেটা থাকবে। এরপরে গাজায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত। লেবাননের হিজবুল্লাহ অভিযোগ করেছে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এবং এ ব্যাপারে লেবাননের সরকারি কর্মকর্তারা কোনো কথা বলছে না। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি ছোট ছোট করে বিশ্লেষণ করব। আশা করি অল্প পরিসরে বেশ কয়েকটি খবর জানবেন। আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে যে আলোচনা সেটি হচ্ছে আরব সাগরে মার্কিন জর্জ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছিল। হয়তো গোয়েন্দা বৃত্তি অথবা নিয়মিত টহল যাই ছিল, সেই টহল অভিযান থেকে সম্ভবত ফিরে আসার সময় হেলিকপ্টারটি ওই বিমানবাহী রণতরীতে অবতরণ করতে যায়। এই সময় হেলিকপ্টারটি সাগরের বুকে বিধ্বস্ত হয়। এই হেলিকপ্টারে 4 জন মার্কিন ক্রু ছিল, সেনা ক্রু মিলে মোট 4 জন ছিল। এই 4 জন সহ বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি সাগরের উপরে। এতে মার্কিন বাহিনী পরে উদ্ধার অভিযান চালিয়ে 3 জনকে উদ্ধার করতে পেরেছে, আর একজনের খোঁজ পাওয়া যায়নি। তার ব্যাপারে দীর্ঘ এবং বিস্তারিত অনুসন্ধান অভিযান চালানো হয়, কিন্তু তাকে শেষ পর্যন্ত না পাওয়ার কারণে তাকে নিহত বলে ঘোষণা করা হয়েছে। এখন কি কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, আমি যথেষ্ট খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম যে হেলিকপ্টারটা কি কারণে বিধ্বস্ত হলো। তাতে এখনো পর্যন্ত যে তথ্য আমি পেলাম, কোনো গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বা শত্রুপক্ষের আঘাতে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো আরও পরে কোনো তথ্য আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ মূলত বলা হচ্ছে সম্ভবত যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে সময় গেলে হয়তো আরও অনেক তথ্য পরিষ্কার হবে। এর কয়েকদিন আগে কিন্তু এরকম একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটি বলা হচ্ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিধ্বস্ত করা হয়। পরে অবশ্যই ইরান কিছুটা প্রত্যাখ্যান করেছিল এই খবর। পরে আবার আমেরিকা জোরালো ভাষায় বলেছিল যে না, ইরানের হামলার কারণেই এটা হয়েছে। আসলে যাই হোক, সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, আরব সাগর, ওমান সাগর এই এলাকায় আমেরিকার বেশ হেলিকপ্টার বিধ্বস্ত হচ্ছে বা ড্রোন বিধ্বস্ত হচ্ছে, এরকম ঘটনা প্রায় মাঝে মাঝেই খবরে আসছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মার্কিন বাহিনী আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়ার পরেও তারা যে খুব স্বস্তিতে আছে, ভালো আছে, এ কথা বলা যাবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি তেহরানের দিকে। আপনারা সবাই জানেন যে গতকাল তেহরান শহরে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজকে সারা শহরে তার লাশের কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে। সর্বস্তরের জনগণকে শোক এবং শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য ইরান সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান শহরের বড় বড় সমস্ত সব সড়ক প্রদক্ষিণ করবে। তেহরান শহর তো অনেক বড় শহর, ঢাকা শহরের চেয়ে অন্তত দ্বিগুণ তিনগুণ তো হবেই। তো এত বড় শহর, এই শহরের গুরুত্বপূর্ণ সমস্ত সড়কে এই কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে এবং মানুষ তাতে শ্রদ্ধা জানাবে, শোক জানাবে, তার রুহের মাগফিরাত কামনা করবে, তার জন্য দোয়া করবে, তার জন্য শোক প্রকাশ করবে। যাই হোক, আজকে কিন্তু সেই শোক মিছিল। আমি একটা কথা আবারও বলবো, আমার খুব
মনের পর্দায় ভাসছে তেহরান শহর। কারণ আমি তেহরান শহরে যেহেতু দীর্ঘদিন ছিলাম, আমি একটা কথা আবারও বলি যে আসলে ইরানের মানুষ তাদের সর্বোচ্চ নেতাকে এত ভালোবাসে, তাদের শোক প্রকাশের ধরন দেখলেই বোঝা যায় যে তারা কত ভালোবাসে। নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই সর্বোচ্চ নেতার জন্য শোক প্রকাশ করছে। এটা বিরাট ব্যাপার। মানে একজন সর্বোচ্চ নেতা, তার জীবনে আর কি চাওয়ার, আর কি পাওয়ার থাকে? মানুষের ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা তিনি পেলেন, শুধু তো ইরানের না, সারা বিশ্বে বিরাট ব্যাপার। একেবারে মানে আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ নেতার যদি স্বাভাবিক মৃত্যুটা হতো, তাহলে যে পরিমাণে মানুষ তার শোক, নামাজে জানাজা, শোক মিছিল এই সমস্ত জায়গায় উপস্থিত হতো, তার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হলো এখন এই শহীদ সর্বোচ্চ নেতার নামাজে জানাজায়, তার প্রতি সম্মান জানানোর অনুষ্ঠানে, তাকে ঘিরে আয়োজিত আজকের এই শোক মিছিলে, সব জায়গায়। এতে বোঝা যায় যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন এবং তিনি আসলে ইরানিদের কত ভালোবাসার, শ্রদ্ধার পাত্র ছিলেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু শ্রীলঙ্কার দিকে নজর দেব। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে মারাত্মক রকমের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষটা হয়েছে বন্দি দুই গ্রুপের মধ্যে। এই সংঘর্ষের কারণে সর্বশেষ আমি যখন এই ভিডিওটা করছি, তার আগ মুহূর্তে আমি সর্বশেষ খবর নিলাম, তাতে 25 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে সব যে কারাবন্দী তা কিন্তু না, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কারারক্ষীও আছে। তার মানে ভয়াবহ রকমের কারা সংঘর্ষ হয়েছে, কারা বিদ্রোহের ঘটনা ঘটেছে মনে হচ্ছে। বা দুই পরস্পর প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের ভেতরে যদি সংঘর্ষ হয়, তাহলে কারাগারের ভেতরে কারা সেই প্রতিদ্বন্দ্বী? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাকি কোনো সন্ত্রাসী গ্রুপ ছিল তারা কোনো প্রতিদ্বন্দ্বী? আসলে ব্যাপারটা কি পরিষ্কার না, একটু সময় লাগবে। এখনও আন্তর্জাতিক গণমাধ্যমে আমি একদম ক্লিয়ার তথ্য পাইনি যে কী কারণে এই সংঘর্ষ হলো। তবে সংঘর্ষটি বড় এবং মর্মান্তিক, বেদনাদায়ক, কথা মোটামুটিভাবে বলা যায়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কিন্তু যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এরকম চুক্তি কিন্তু হয়েছিল এবং বোর্ড অফ পিস গঠন করেছিল। তার চেয়ারম্যান হলো ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই গাজায় প্রতিদিন ইসরায়েল হামলা চালায়। গাজায় তো এখন আসলে হামলা চালানোর কোনো আর জায়গা নেই। এখন যে বস্তির মতো করে পলিথিন দিয়ে কোনো রকম তাঁবু টাঙিয়ে ফিলিস্তিনিরা থাকে, তার উপরে বিমান হামলা চালায়। তো এই যে পরিস্থিতি, এই রকম পরিস্থিতির ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালায় এবং ফিলিস্তিনিরা বেঘরে মরছে। এ নিয়ে আসলে ইসরায়েলের ভেতরে তো কোনো অনুশোচনা থাকার কোনো কারণ নেই। তাদের ভিতরে কোনো মানবতা বোধ আছে কিনা সেটাই তো একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে ওঠে এখন। তারপরে বিশ্ববাসী, সারা বিশ্ব চুপচাপ দেখছে গাজা চোখের সামনে শেষ হয়ে গেছে। যে কয়জন মানুষ অবশিষ্ট আছে তাদেরকেও শেষ করে ফেলা হচ্ছে। তাদের নেই খাবার, নেই পানি, নেই শোয়ার ব্যবস্থা, নেই ঘুমানোর ব্যবস্থা, নেই চিকিৎসার ব্যবস্থা, হাসপাতাল নেই, কোনো কিছু আর অবশিষ্ট নেই। শিক্ষা প্রতিষ্ঠান, একটা এত বড় খারাপ জঘন্য অবস্থা এই জনপদের, গাজা নামক এই জনপদের, সে কথা বলে শেষ করা যাবে না। অথচ তাদের উপর যারা হামলা চালাচ্ছে তারা সবাই কিন্তু সভ্য সমাজ এবং মানবতার ধ্বজাধারী বলে দাবি করে। অথচ পরিস্থিতি এই। এদিকে লেবাননে একই কথা। লেবাননের সাথে ইসরায়েলের একেবারে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে ইসরায়েলের আর হামলা চালানোর কথা না, কিন্তু সেই হামলা ঠিকই তারা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহ অভিযোগ করেছে যে চুক্তির পরেও তারা হামলা অব্যাহত রেখেছে, কোনো সময় বিরাম দিচ্ছে না। এবং এই যে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে, এই ব্যাপারে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, কোনো বাদ প্রতিবাদ কিচ্ছু করা নেই। আশ্চর্য একটা ব্যাপার। আমি খুব অবাক হই যে লেবানন একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলেন এবং তাদের বিরুদ্ধে কেন সেনাবাহিনী নামায় না? হিজবুল্লাহ তো আছেই, হিজবুল্লাহ চেয়ে কি সেনাবাহিনী দুর্বল? লেবাননের হোক দুর্বল, তারপরেও একটা দেশের উপর হামলা চালালে
তার তো প্রতিরোধ করতে হবে। এটা কেমন কথা যে হিজবুল্লাহ শুধু যুদ্ধ করবে আর লেবাননের কোনো সামরিক বাহিনী কোনো কেউ কিছু বলবে না, যুদ্ধ করবে না? প্রেসিডেন্ট বরং ইসরায়েলের পক্ষেই তো কথা বলছে। এভাবে চললে কীভাবে লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে এই যে লেবাননে যে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি সত্ত্বেও, তাহলে ওই দেশের সরকার কি করে? কেন ওই দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কোনো বাদ প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারে না? আপনাদের কি মনে হয়? আপনাদের বিশ্লেষণ বা মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।